ওয়াশিংটন কারাসাস উত্তেজনায় নতুন মোড়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, মাদুরো সরকারের নিন্দা। তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই। সংঘাত বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে কিয়েভ। গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়ালো ৭০,০০০। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। ৪ দিনে আহত ২ শতাধিক। শত্রুর যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। হুঁশিয়ারি সামরিক বাহিনীর। জুনের সংঘাতে ১৯৬টি ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করার দাবি। এবং ঘূর্ণিঝড় ও বন্যায় শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৩, জরুরি অবস্থা জারি। ইন্দোনেশিয়ায় প্রাণহানি ৩ শতাধিক। ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে যাচ্ছে সাইক্লোন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে মাদুরো সরকার। এদিকে ভেনেজুয়েলাকে ঘিরে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা নতুন মোড় নিয়েছে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস ঘাঁটিতে মার্কিন বিমানের টানা ওঠানামা, ভারী সরঞ্জাম নামানো নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে ভেনেজুয়েলা জুড়ে। পুয়ের্তো রিকোর সাবেক রুজভেল্ট রোডস নৌঘাটিতে শনিবার সকাল থেকেই দেখা যায় মার্কিন সামরিক বিমানের টানা কার্যক্রম। CH-53 সুপার স্ট্যালিয়ন হেলিকপ্টার, 3টি MV-22 অসপ্রে এবং কোস্টগার্ডের নজরদারি হেলিকপ্টার সব মিলিয়ে ঘাটিটি পরিণত হয় আঞ্চলিক অপারেশনের কেন্দ্রস্থলে। রণকৌশলগত অবস্থান আর বিস্তৃত অবকাঠামোর কারণে ২০০৪ সালে বন্ধ হয়ে যাওয়া ঘাটির পুনরায় চালু হওয়া বিভিন্ন মহলে আলোচনার জন্ম দিয়েছে। এর মধ্যেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপরের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করার ঘোষণা দেন। কিন্তু এই নির্দেশ বাস্তবায়নে কোনো সামরিক অভিযান চলছে কিনা সে বিষয়ে কোনো তথ্য জানে না বলে জানিয়েছে পেন্টাগন। এমনকি হোয়াইট হাউস থেকেও বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের বিমান নিয়ন্ত্রক সংস্থা ভেনেজুয়েলার আকাশে উড্ডয়নকে ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিল। পরে এর জেরে আন্তর্জাতিক বেশ কয়েকটি এয়ারলাইন্স ভেনেজুয়েলায় ফ্লাইট স্থগিত করে। এতে গত সপ্তাহে ৬টি বিমান সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কারাকাস। ট্রাম্পের এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ভেনেজুয়েলা। একই দিন ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করে একটি বিবৃতি প্রকাশ করে মাদুরো সরকার। লাতিন আমেরিকার গবেষকরা বলছেন, মাদক পাচার রোধের আড়ালে এটি একটি ভূ রাজনৈতিক অভিযান যা আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে। ভেনেজুয়েলার সমুদ্রসীমায় প্রবেশ করলে এর প্রতিক্রিয়া গুরুতর হবে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইউক্রেনে রাশিয়ার তীব্র আক্রমণে অন্তত ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৯ জন। কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ কেন্দ্র ও বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়ার 2টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দাবি করেছে ইউক্রেন। একই সময়ে যুদ্ধ শেষ করার উদ্দেশ্যে নতুন আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে ইউক্রেনের প্রতিনিধি দল। স্থানীয় সময় শনিবার ভোরে কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা জানান, রাতভর বেসামরিক নাগরিক, বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় আক্রমণ চালিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউক্রেনের আরও 8টি নগর দখল করেছে পুতিন বাহিনী। দোনেৎস্ক ও অন্যান্য অঞ্চলে রুশ সেনারা হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত করেছে বলে দাবি করছে মস্কো, যদিও কিয়েভ তা অস্বীকার করেছে। এদিকে ইউক্রেনের নিরাপত্তা বাহিনী রাশিয়ার 2টি শ্যাডো ফ্লিট ট্যাঙ্কারে হামলার ভিডিও প্রকাশ করেছে। শুক্র ও শনিবার হামলা চালিয়ে ট্যাঙ্কার 2টি ধ্বংস করা হয়। এক ইউক্রেনীয় কর্মকর্তার বরাতে CNN জানায়, নৌবাহিনী ও SBUর যৌথ এই অপারেশনে সি বেবি মেরিটাইম ড্রোন ব্যবহার করা হয়। এটি রাশিয়ার তেল পরিবহনে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ও আরোহীদের বের করে আনতে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে তুরস্ক। পাল্টাপাল্টি হামলার মধ্যেই উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউক্রেনের নিরাপত্তা পরিষদের সেক্রেটারি রুস্তেম ওমেরোভের নেতৃত্বে নতুন প্রতিনিধি দল গঠন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তারা যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা ও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করবেন। জেলেনস্কি বলেন, জেনেভায় আলোচনার ফলাফলের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ চূড়ান্ত হবে। শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্র 19 পদক্ষেপের নতুন প্রস্তাব নিয়ে কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্য সেই প্রস্তাবের কিছু মূল অংশ পরিবর্তন করেছে। মস্কোর দাবি, পরিবর্তিত প্রস্তাবটি গঠনমূলক নয়। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
যুদ্ধবিরতির পরও পশ্চিম তীর ও গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনা অভিযান এবং হামলায় শতাধিক ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যা এখনও অব্যাহত রয়েছে। গাজার শরণার্থী শিবিরে শীতের তীব্রতাও মানুষের জীবন বিপন্ন করছে। এদিকে বিশ্বের বিভিন্ন শহরে চলছে ফিলিস্তিনিদের মুক্তির পক্ষে প্রতিবাদ। পশ্চিম তীরের তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে। স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই অভিযানে 200-র বেশি ফিলিস্তিনি আহত হন, যাদের মধ্যে 78 জন হাসপাতালে চিকিৎসাধীন। তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসির অভিযান চালায় ইসরায়েলি সেনারা। গত 4 দিনেও অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া, জেনিন ও নাবলাসে আরও 9 জনকে আটক করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় 70,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত 1,70,000 ছাড়িয়েছে। আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে 535টি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে। এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে। চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাঁবু রক্ষা করতে পারছে না। দেখা দিয়েছে খাবার ও পানির সংকটও, সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ। শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ। অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে। লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন। রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে। তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান। মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন। অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে। প্যারিস, বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যে শত্রুর যে কোনো হুমকির দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির ন্যাশনাল নেভি ডে উপলক্ষে এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আমির হাতামি। এদিকে আরেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার দাবি 12 দিনের সংঘাতে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে। এমন অবস্থায় রোববার ইরান সফরে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দুদেশের বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক সংকট সহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা রয়েছে। স্থানীয় সময় শনিবার ইরানের ন্যাশনাল নেভি ডে উপলক্ষে দেশটির নৌবাহিনীর জন্য কুর্দিস্তান ভাসমান নৌঘাঁটি উদ্বোধন করা হয়। নৌবাহিনীর দক্ষিণ নৌবহরে যুক্ত করা হয় সাহান্দ ডেস্ট্রয়ার বা যুদ্ধজাহাজ। অনুষ্ঠানে নৌবাহিনীর সদস্যদের প্রশংসা করে মেজর জেনারেল আমির হাতামি বলেন, শত্রুর যে কোনো হুমকিতে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত ইরান। জাতীয় স্বার্থ ও জনগণের নিরাপত্তায় ইরান অটল অবস্থানে উল্লেখ করে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে চলতি বছরের জুনের মাঝামাঝিতে ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে শত্রুপক্ষের মোট 196টি যুদ্ধবিমান ও ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের জ্যেষ্ঠ বিমান প্রতিরক্ষা কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজে। বলেন, এ যুদ্ধ শুধু ইসরায়েলের সঙ্গে নয়, বরং ন্যাটো ও পশ্চিমা প্রযুক্তির সঙ্গে সরাসরি লড়াই। ওই যুদ্ধে অন্তত 33টি দেশ ইসরায়েলকে সহায়তা করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে রোববার ইরান সফরে যাচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। দ্বিপক্ষীয় বৈঠকে দুদেশের বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করা, ইরানের পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ সমাধান সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারে নির্বাচনের আগে সাংবাদিকদের ওপর বাড়ছে দমন পীড়ন। অভিযোগ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের। সহিংসতাপূর্ণ পরিবেশে হতে যাচ্ছে ভোট, উদ্বেগ জাতিসংঘের। ঘূর্ণিঝড় দিতোয়ার আঘাতে বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়ে 153-তে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ আছেন প্রায় 200। পরিস্থিতি মোকাবেলায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর এবার ভারতের তামিলনাড়ুতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় দিতোয়া। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে টানা বর্ষণ ও বন্যা পরিস্থিতির তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। অন্যদিকে ইন্দোনেশিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উদ্ধারে চলছে সহায়তা কার্যক্রম। পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ও জরুরি পরিষেবা।
শ্রীলঙ্কায় স্থানীয় সময় শনিবার ঘূর্ণিঝড় দিতওয়ার আঘাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে, আহত 200-রও বেশি। দেশজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে 5 লাখেরও বেশি মানুষ। প্রায় 78,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। পাহাড়ি ঢলে রেললাইন, সড়ক ও সেতু ভেঙে পড়ায় বহু এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত বৃহস্পতিবার থেকে ভারী বর্ষণে বাড়িঘর, কৃষি জমি আর প্রধান মহাসড়ক পানিতে তলিয়ে যায়। চা উৎপাদনকারী মধ্যাঞ্চলে ভয়াবহ ভূমিধসে বহু পরিবার আটকা পড়ে। উদ্ধার কাজে নেমেছে সেনা, নৌ ও বিমান বাহিনী। কলম্বোর আশপাশের এলাকায় নদীর পানি ফুলে ওঠায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। অধিকাংশ জলাধার উপচে পড়ায় নিচু এলাকায় পানি প্রবাহ আরও বেড়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর দক্ষিণ পূর্বাঞ্চলেও ঘূর্ণিঝড় দিতওয়ার প্রভাবে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। দেশটির আবহাওয়া দফতর বলছে, ঝড়টি রোববার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর উত্তর পশ্চিম মুখে এগোবে। উপকূলবর্তী এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এর 14টি দল। বাড়তি সতর্কতা হিসেবে আরও 10টি দল প্রস্তুত রাখা হয়েছে। লবণ চাষের বিস্তীর্ণ মাঠ ডুবে যাওয়ায় শত শত ক্ষুদ্র চাষি জীবিকা হারানোর শঙ্কায় রয়েছেন। শ্রীলঙ্কার সহায়তা হিসেবে 6.5 মেট্রিক টন খাদ্য সামগ্রী পাঠিয়েছে ভারত। ইন্দোনেশিয়ার সুমাত্রার উত্তরাঞ্চলের পরিস্থিতি আরও সংকটজনক। প্রতিদিনই বাড়ছে প্রাণহানি। যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় দুর্গত গ্রামে পৌঁছাতে পারছে না উদ্ধারকারী দলগুলো। পৌঁছানো সম্ভব হচ্ছে না ত্রাণ সামগ্রীও। এখনও অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে, কাজ করছে না মোবাইল নেটওয়ার্ক। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারে নির্বাচনের 1 মাস আগে সংবাদ মাধ্যমের ওপর দমন পীড়ন বাড়িয়েছে জান্তা সরকার। এমন অভিযোগ তুলেছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। আসন্ন নির্বাচন পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত এবং সহিংসতাপূর্ণ এক পরিবেশে আয়োজন করা হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দফতর। এদিকে অনলাইন প্রতারণা সিন্ডিকেট দমনের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে অভিযোগ করেছে জান্তা সরকার। এই দেশটির সুকক্কর শহর ও কেকে পার্কে অনলাইন প্রতারণা নেটওয়ার্ক উচ্ছেদে যৌথ অভিযান অব্যাহত রেখেছে জান্তা সরকার। নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক সংস্থার সমন্বয়ে গঠিত দলগুলো এসব এলাকায় অবৈধ স্থাপনা ভাঙা ও সরানোর পাশাপাশি নানা পদক্ষেপ নিচ্ছে। পুরো কেকে পার্ক এলাকায় এ পর্যন্ত 635টি অবৈধ স্থাপনার মধ্যে 263টি ধ্বংস করা হয়েছে। এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ায় অনলাইন প্রতারণা সিন্ডিকেট দমনের নামে যুক্তরাষ্ট্র মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন জান্তা মুখপাত্র মেজর জেনারেল জৌ মিন্তুন। মিয়ানমারকে আরও অস্থিতিশীল করে তুলতে ট্রাম্প প্রশাসন এমন পদক্ষেপ নিয়েছে বলেও মন্তব্য তার। সম্প্রতি প্রতারণা সিন্ডিকেট দমনে স্ট্রাইক ফোর্স মিশনের অংশ হিসেবে থাই পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করতে এফবিআই এজেন্টদের থাইল্যান্ডে পাঠায় যুক্তরাষ্ট্র। এদিকে নির্বাচনের 1 মাস আগে মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে সংবাদ মাধ্যমের ওপর দমন-পীড়ন কঠোর করার অভিযোগ তুলেছে সংবাদপত্রের স্বাধীনতা রক্ষাকারী আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সংস্থাটির দাবি, নির্বাচনে হস্তক্ষেপ সংক্রান্ত নতুন আইন করে সাংবাদিক সংগঠনের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে। এতে ভোটের স্বচ্ছতা অসম্ভব হয়ে পড়ছে। নতুন এই আইনে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে 100 জনের বেশি মানুষকে। মিয়ানমারের নির্বাচন পুরোপুরি সেনা নিয়ন্ত্রিত এবং সহিংসতাপূর্ণ এক পরিবেশে আয়োজন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মানবাধিকার দপ্তর OHCHR এর মুখপাত্র জেরেমি লরেন্স। এমনকি প্রধান রাজনৈতিক দলগুলোর অনেককেই নির্বাচনের বাইরে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। জান্তা শাসনামলে মিয়ানমারের যেসব নাগরিক দেশ ছেড়ে যুক্তরাষ্ট্র বা অন্যত্র চলে গেছেন তারা চাইলে আবার দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন জান্তা সরকার প্রধান মিন অং হ্লাইং। প্রবাসীদের সাময়িক আইনি স্বীকৃতি সুবিধা বাতিলের ঘোষণা দেওয়ার পর এমন কথা বলেন জান্তা প্রধান। নাসরিন রুমি, সময় সংবাদ। তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনা বেড়েই চলেছে। ডিসেম্বরে জাপানমুখী 9 শতাধিক ফ্লাইট বাতিল করেছে চীনা এয়ারলাইন্সগুলো। টিকিটের ভাড়া 20,000 ইয়েন থেকে কমে দাঁড়িয়েছে 8,500-এ। তাইওয়ানে হামলা হলে সামরিক প্রতিক্রিয়া দেখানোর বিষয়ে জাপানের প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে খোদ টোকিওতেই হয়েছে বিক্ষোভ। এমন পরিস্থিতিতে নিজেদের আকাশসীমায় চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক মন্তব্যের জেরে বেইজিং টোকিও উত্তেজনা বেড়েই চলছে। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের তাৎক্ষণিক ব্যাপক প্রভাব পড়েছে বিমান চলাচলে।
でございます。 যুক্তরাজ্য ভিত্তিক এভিয়েশন প্রতিষ্ঠান সেরিয়ামের তথ্য অনুযায়ী ডিসেম্বরে জাপানমুখী নির্ধারিত ৫,৫৪৮ ফ্লাইটের মধ্যে ৯০৪টি এরই মধ্যে স্থগিত করা হয়েছে। মাত্র 2 দিন আগে স্থগিত ফ্লাইট 3 গুণ বেড়ে গেছে। টিকিটের ভাড়া কমে ৮,৫০০ ইয়েনে নেমে গেছে, যা গত বছরও ছিল ২০,০০০ ইয়েন। শুধু ফ্লাইট নয়, চীনে জাপানি সাংস্কৃতিক নানা অনুষ্ঠানেও সংখ্যা কমে গেছে। সাংহাইয়ে আয়ুমি হামাসাকির কনসার্ট বাতিল ঘোষণা করা হয়। বন্ধ করা হয় হাংজু ও বেইজিংয়ে প্রিটি গার্ডেন সেলর মুন মিউজিক্যালের মঞ্চায়ন। বিশ্লেষকরা বলছেন, চীন এমন পদক্ষেপ নিয়ে নিজেদের পক্ষে জনমত তৈরি করে জাপানের ওপর চাপ সৃষ্টি করছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলছে। এদিকে খোদ জাপানি প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ হয়েছে। রাজধানী টোকিওতে শতাধিক মানুষ তাকাইচির দপ্তরের সামনে জড়ো হয়ে স্লোগান দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাকাইচির মন্তব্যের পর জাপান চীন সম্পর্কে অবনতি হয়েছে। গেল ৭ নভেম্বর জাপানের পার্লামেন্টে এক প্রশ্নের জবাবে তাকাইচি বলেছিলেন, চীন যদি তাইওয়ানে হামলা চালায় তবে টোকিও সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। তার এমন মন্তব্যের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। জাপানের সঙ্গে উত্তেজনার মধ্যেই তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে 12টি চীনা যুদ্ধবিমান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সবগুলো যুদ্ধবিমানই তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। এ সময় সতর্ক অবস্থায় রাখা হয় দ্বীপটির সামরিক বাহিনীকে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। জার্মানিতে বিরোধী দল এএফডির যুব শাখা গঠন কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ, পুলিশের জলকামান নিক্ষেপ, নিরাপত্তা বাহিনীর সদস্য সহ আহত 15। যুক্তরাষ্ট্রের সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দফতর ইউএসসিআইএস এর পরিচালক জানান, প্রত্যেক আবেদনকারীকে সর্বোচ্চ মাত্রায় যাচাই বাছাই না করা পর্যন্ত সব সিদ্ধান্ত স্থগিত থাকবে। একই সঙ্গে আফগান পাসপোর্টধারীদের ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দ্বিতীয় মেয়াদে মার্কিন মসনদে বসার পর থেকেই অভিবাসন ইস্যুতে বেশ তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যের ওপর আফগান নাগরিকের হামলায় হতাহতের ঘটনায় নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। এরপর এটিকে সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নেওয়া হবে। এরই জেরে এবার যুক্তরাষ্ট্রে সব ধরনের আশ্রয় আবেদনের সিদ্ধান্ত স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় শুক্রবার দেশটির অভিবাসন দপ্তর ইউএসসিআইএস এর পরিচালক জোসেফ এডলো সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী প্রত্যেক বিদেশি নাগরিককে সর্বোচ্চ পর্যায়ে যাচাই বাছাই না করা পর্যন্ত আশ্রয় সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্ত স্থগিত থাকবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, আফগান পাসপোর্টধারীদের জন্য ভিসা প্রদান তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন 19টি দেশ থেকে আসা অভিবাসীদের গ্রিন কার্ড পুনরায় পর্যালোচনার নির্দেশ দিয়েছে। এর আগে আরও এক ধাপ এগিয়ে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে আসা অভিবাসন স্থায়ীভাবে বন্ধের কথা ভাবছেন তিনি। যদিও কোন কোন দেশ এর আওতায় পড়বে তা স্পষ্ট করে বলেননি ট্রাম্প। তবে আশ্রয় প্রার্থীদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। নাদিম মারজান, সময় সংবাদ। পূর্বসূরি জো বাইডেনের অটোপেন দিয়ে স্বাক্ষর করা নির্বাহী আদেশগুলো বাতিলের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প একথা লেখেন। তার মতে, বাইডেনের বেশিরভাগ আদেশই অটোপেনে স্বাক্ষর করা। অটোপেন হলো এমন এক ধরনের যন্ত্র যা কারো স্বাক্ষর হুবহু অনুকরণ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট আরও লেখেন, ঘুম কাতুরে জো বাইডেনের স্বাক্ষর করা মোট নথির আনুমানিক 92% এমন। গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়েন জো বাইডেন, তখন তার বয়স ছিল 82 বছর। ট্রাম্প দীর্ঘদিন ধরে বলে আসছেন, বয়স বেশি এবং মানসিক অবস্থা ঠিকঠাক না থাকায় প্রেসিডেন্ট থাকাকালে নির্বাহী দফতরের নিয়ন্ত্রণ বাইডেনের হাতে ছিল না। ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাট দলীয় বাইডেন একথা অস্বীকার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। Possibility of a Marine Corridor, and I won't stand by. We won't let up, and we're not going to. Possibility of a Marine Corridor. ভিসামুক্ত ভ্রমণে খসড়া চুক্তিতে অনুমোদন দিয়েছে রাশিয়া ও সৌদি আরব। চুক্তি কার্যকর হলে দুই দেশের নাগরিকরা বছরে 3 মাস ভিসা ছাড়া দেশ দুটিতে অবস্থান করতে পারবেন। তবে চাকরি, পড়াশোনা বা স্থায়ী আবাসনের জন্য আলাদা অনুমতি লাগবে। হজ যাত্রার ক্ষেত্রেও রুশ নাগরিকদের জন্য এই সুবিধা প্রযোজ্য হবে না।
চূড়ান্ত অনুমোদনের 60 দিন পর এটি কার্যকর হবে বলে জানানো হয়েছে। এদিকে রুশ পর্যটন খাত সংশ্লিষ্টরা বলছেন, এই পদক্ষেপে পর্যটক বাড়ার পাশাপাশি ব্যবসায়িক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে। চলতি বছরের প্রথম 3 মাসেই প্রায় 10,000 সৌদি নাগরিক রাশিয়া সফর করেন। রিয়াদ মস্কো সরাসরি নতুন ফ্লাইট চালুর পর ভ্রমণ আরও বেড়েছে। আন্তর্জাতিক সময়, জার্মানিতে সংসদে বিরোধী ও চরম ডানপন্থী দল এএফডির নতুন যুব শাখা গঠনকে কেন্দ্র করে বিক্ষোভ হয়েছে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে পুলিশ কর্মকর্তা সহ অন্তত 15 জন আহত হন। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্ট। শনিবার জার্মানির হেসেন প্রদেশের গিসেন শহরে চরম ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফডির নতুন যুব শাখা জেনারেশন ডয়েচল্যান্ড গঠনের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানের আগে থেকেই বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এর বিরোধিতা করে। তারা এএফডির সব কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। এরপরও এই আনুষ্ঠানিকতায় যোগ দেয় বহু সাধারণ মানুষ। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। চলে বোতল ও পাথর ছোড়াছুড়ি, পুলিশের লাঠিচার্জ ও জল কামান ব্যবহার। এতে বেশ কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন। সভায় যোগ দিয়ে এএফডি প্রধান টিনো ক্রুপালা বলেন, তরুণরাই জার্মানির ভবিষ্যতের শক্তি। তিনি দাবি করেন, দেশে প্রায় 10 লাখ অবৈধ ও নিয়ম ভঙ্গকারী অভিবাসী রয়েছে। তাদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানান তিনি। ক্রুপালা বলেন, তার দল সরকারে গেলে এসব অভিবাসীকে দ্রুত ফেরত পাঠানো হবে। এদিকে এএফডির সহনেত্রী আলিস ভাইডেল বলেন, যুব শাখা গঠনের বিরোধিতা ও গণতান্ত্রিক আচরণ। এএফডির যুব শাখা ঘিরে সংঘর্ষে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ। বলেন, এমন পরিস্থিতি এড়াতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধান দরকার। তা না হলে ডানপন্থী ও বামপন্থীদের মধ্যে এ ধরনের সংঘাত চলতেই থাকবে। এতে দেশের স্বাধীনতা ও স্থিতি ঝুঁকিতে পড়বে। সভায় ভোটাভুটিতে 90.4% সমর্থন পেয়ে সভাপতি নির্বাচিত হন জন পাস্কাল হোম। নতুন জার্মানি গড়তে সবার সহযোগিতা কামনা করেন তিনি। জার্মানির গণমাধ্যম ZDF এর পোলিট ব্যারোমিটার বলছে, 27% সমর্থন নিয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এএফডি। সাম্প্রতিক সময়ে জার্মানির জাতীয়তাবাদী চরম রক্ষণশীল রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড বা এএফডির বিতর্কিত রাজনৈতিক কর্মকাণ্ড ঠেকাতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে ক্ষমতাসীন মের্জ প্রশাসন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উগ্র ডানপন্থায় বিশ্বাস করে এএফডির এই উত্থান অদূর ভবিষ্যতে জার্মানির মতো গণতান্ত্রিক দেশকে করে তুলতে পারে অস্থির ও অস্থিতিশীল। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। লিবিয়া থেকে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে। গত 5 বছরে ইতালিতে প্রবেশ করেছে 90,000-এরও বেশি বাংলাদেশি। সমুদ্র পাড়ি দিতে গিয়ে হারিয়েছেন অনেকেই প্রাণ। সবাইকে নিরাপদ ও বৈধ পথে ইতালি আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ইতালি থেকে হাসান মাহমুদের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থী মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হননি। চলতি বছরের প্রথম 11 মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় 63,260 জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক 19,283 জন বাংলাদেশি। 2000 সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার পর থেকে গত 5 বছরে 90,000-এরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে। দেশটি 2026 থেকে 2028 সালের মধ্যে 5 লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া চালু করেছে। এই কোটায় আবেদন করতে 7 ডিসেম্বরের মধ্যে ফর্ম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন, অবৈধ পথে না এসে বৈধভাবে আসাই সঠিক। যারা বাংলাদেশ থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা এই পথ পরিহার করেন। ইতালি সরকার এই অবৈধ অভিবাসীদের ঠেকানোর জন্য সরকারিভাবে বৈধভাবে আসার সুযোগ করে দিচ্ছে। ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়ক পথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে 1.5 লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন। বাংলাদেশ সহ 22টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। সময় সংবাদ, ইতালি। দেখছেন আন্তর্জাতিক সময়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। সংযুক্ত আরব আমিরাত ও ইতালিতে অবস্থানরত দলীয় নেতাকর্মী সহ সাধারণ প্রবাসীদের মাঝেও বেগম খালেদা জিয়ার অসুস্থতা প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। রোগমুক্তির জন্য আয়োজন করেছেন দোয়া মাহফিলের। এমন পরিস্থিতিতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টিও আসছে আলোচনায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আমিরাতের বিভিন্ন প্রদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও। বেগম জিয়ার সুস্থতা কামনায় অনেকেই রেখেছেন রোজা, আদায় করেছেন নফল নামাজও। দল মত নির্বিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিভিন্ন মসজিদে এবং বিভিন্ন সমাবেশে যেখানেই মিটিং হচ্ছে সেখানেই দোয়ার ব্যবস্থা হচ্ছে, দোয়া মাহফিল হচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, ফরিয়াদ করছি যাতে দেশের এই ক্লান্তি লগ্নে বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক যাতে সুস্থ করে দেন এবং গণতন্ত্রের জন্য আগামী দেশ পরিচালনার জন্য যাতে ওনার পরামর্শ কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। জাতীয় নির্বাচন ও প্রবাসীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগকে কেন্দ্র করে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, বেগম জিয়ার অসুস্থতায় তাতে অনেকটা ভাটা পড়েছে। দলের ঊর্ধ্বে উঠে ওনাকে এখন বাংলাদেশের মানুষ সম্মান করে। প্রত্যেক দল নির্বিশেষে দলমত সবাই দোয়া করতেছেন। ইনশাল্লাহ আল্লাহ ওনাকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দিবেন। উনি সুস্থ হলে বাংলাদেশ সুস্থ হবে, উনি অসুস্থ হলে বাংলাদেশ অসুস্থ। বেগম জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ইতালির মনফাল কোনেওতেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি নেতারা বেগম জিয়ার সুস্থতায় সবাইকে দোয়া করার আহ্বান জানান। গণতন্ত্র পুনরুদ্ধারের এই সময়ে আল্লাহ বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি দেশনেত্রীকে আল্লাহ সুস্থতা দান করেন। ইয়া আল্লাহ। নাসরিন রুমি, সময় সংবাদ। পোস্টাল ভোটকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। প্রতিদিনই বাড়ছে নিবন্ধন করা প্রবাসীর সংখ্যা। ব্যক্তি উদ্যোগের পাশাপাশি নিবন্ধন কার্যক্রমে সহযোগিতা করতে এগিয়ে এসেছে প্রবাসীদের বিভিন্ন সংগঠন। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। গেল কয়েক বছরে পর্তুগালে পাড়ি জমিয়েছেন বিপুল সংখ্যক বাংলাদেশি। দেশটির অভিবাসন সংস্থা আইমার তথ্য অনুযায়ী 52,000-এর বেশি বাংলাদেশি এরই মধ্যে দেশটির রেসিডেন্স পারমিট নিলেও পর্তুগালে বসবাস করা বাংলাদেশির সংখ্যা প্রায় 70,000। শতকরা 10% শিশু কিশোর বাদ দিলেও দেশটিতে বাংলাদেশি ভোটার সংখ্যা 50,000-এর বেশি। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। 27 নভেম্বর থেকে শুরু হওয়া পোস্টাল ভোট বিডি অ্যাপসের মাধ্যমে শুরু করেছেন রেজিস্ট্রেশন। দেশের বাইরে থেকে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় খুশি তারা। রেজিস্ট্রেশন করার আহ্বান জানানোর পাশাপাশি প্রবাসীদের সহযোগিতার উদ্যোগও নিয়েছে বেশ কয়েকটি সংগঠন। স্বাধীনতার 52 বছর পরে প্রথম প্রবাসীরা যারা বিদেশে থাকে তারা বাংলাদেশের সরকার এবং মানুষের ভাগ্য নির্বাচনের জন্য যে প্রতিনিধিত্ব করে থাকেন ভোট দেওয়া, সেটার সুযোগ আমরা এবারই প্রথম পাচ্ছি। প্রথমবারের মতো বাংলাদেশি প্রবাসীরা ভোটে অংশগ্রহণ করতে পারছে পোস্টাল ব্যালটের মাধ্যমে। তো যারা এখনো রেজিস্টার করেন নাই, আপনারা সকলে রেজিস্টার করে ফেলুন। সরাসরি ভোট দিতে পোস্টাল ভোটে নিবন্ধন না করে নির্বাচনের আগে দেশে যাওয়ার জন্য টিকিটও কাটতে শুরু করেছেন অনেক পর্তুগাল প্রবাসী। সন্ধ্যা নামতেই বর্ণিল আলোকসজ্জা জানান দিচ্ছে উৎসবের হাওয়া বইতে শুরু করেছে পুরো পর্তুগাল জুড়ে। সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিল রেখে সাজানো হয়েছে বিভিন্ন শহর, চলছে নানা আয়োজন। আর এসব আয়োজন উপভোগ করতে দেশি বিদেশি পর্যটকের ঢল নেমেছে শহরগুলোতে। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। শনিবার দেশটির রাজধানী ক্যানবেরায় আলবানিজ ও তার সঙ্গী জোডি হেইডনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। গত বছরের ভ্যালেন্টাইন্স ডেতে আংটি বদলের পর তাদের বিয়ের পরিকল্পনা ছিল বেশ গোপনীয়। নিরাপত্তাজনিত কারণেই এমনটি করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন জোডির বাবা মা ও আলবানিজের ছেলে নাথান। অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার কয়েকজন সদস্য। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠান বয়কট করতে যাচ্ছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ সহ বেশ কয়েকজন সদস্যকে যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তেহরান। রাজনৈতিক কারণে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান।
যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। বাংলা প্রবাদটি যেন সত্যি হতে চলেছে ফিফা 2026 বিশ্বকাপকে ঘিরে। আয়োজক দেশের তালিকাতে কানাডা, মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের নাম আসার সঙ্গে সঙ্গে একটা আলোচনাও চলে এসেছিল স্বাভাবিকভাবে, ভিসা মিলবে তো। বিশ্বের যে কোটি দেশে পর্যটক থেকে শুরু করে অভিবাসীদের জন্য ভিসা কার্যক্রম সবচেয়ে কঠিন, তাদের অন্যতম যুক্তরাষ্ট্র। উন্নত দেশ বলতেই এখনো পৃথিবীর অনেক দেশের মানুষের কাছে প্রথম এবং একমাত্র নাম যুক্তরাষ্ট্র। স্বপ্নের দেশে যাওয়ার চেষ্টায় লাখো কোটি মানুষ অপেক্ষায় বছরের পর বছর, অনেকেই গিয়ে বসে আছেন অবৈধভাবে। তাই স্বাভাবিকভাবেই বিপুল সংখ্যক এই বৈধ এবং অবৈধ মানুষদের আটকানোর একমাত্র উপায় শক্তিশালী ভিসা কার্যক্রম, আর সেটাই এখন কাল হয়ে দাঁড়াচ্ছে ফিফা বিশ্বকাপ আয়োজনে। যদিও কদিন আগেই মার্কো রুবিও এবং ইনফান্তিনোকে নিয়ে ম্যাচ টিকিট থাকলে সমর্থকদের জন্য ভিসা কার্যক্রম সহজ করার কথা জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একই দিনে 19টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে যে সীমাবদ্ধতা ছিল সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। এবার সেখানেই আটকে গেল ইরান। ওয়াশিংটনে 5 ডিসেম্বর 2026 বিশ্বকাপ ফুটবলের ড্র আয়োজন করেছে ফিফা। দাওয়াত দেওয়া হয়েছে অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের, কিন্তু সেখানে যাচ্ছে না ইরান, কারণ তাদের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ, মেহেদি নবী এবং মেহেদি মালেককে ভিসা দেয়নি যুক্তরাষ্ট্র সরকার। ইরান থেকে কেবলমাত্র জাতীয় দলের কোচ, নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক এবং দলের মুখপাত্রকে ভিসা দিতে সম্মত হয়েছে ওয়াশিংটন। এতেই ক্ষুব্ধ হয়েছে তেহরান। এটা দেশটির জন্য অসম্মানজনক বলে মন্তব্য করেছেন ফেডারেশনের কর্তারা। এমনকি এই বিষয়টির সঙ্গে খেলাধুলার কোনো সম্পর্ক নেই, এটা কেবলই 4 দশকের রাজনৈতিক বৈরিতার ফসল বলে মনে করে তেহরান। এই ঘটনায় ফিফা বরাবর অভিযোগ করেছে ইরান ফুটবল ফেডারেশন, কিন্তু বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এমনকি হোয়াইট হাউসের পক্ষ থেকেও করা হয়নি কোনো মন্তব্য। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ওয়াশিংটন কারাসাস উত্তেজনায় নতুন মোড়। ভেনেজুয়েলার আকাশসীমা পুরোপুরি বন্ধ ঘোষণা ট্রাম্পের। রোডস ঘাঁটিতে মার্কিন সামরিক তৎপরতা, মাদুরো সরকারের নিন্দা। তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার জেলেনস্কি বাহিনীর। ইউক্রেন জুড়ে রুশ হামলা চলছেই, সংঘাত বন্ধের আলোচনায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে কিয়েভ। এবং গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা ছাড়ালো 70,000। আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করে পশ্চিম তীরেও চলছে আগ্রাসন। 4 দিনে আহত 2 শতাধিক। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাদিক, আপনাকে ধন্যবাদ। সকাল 10টার সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।